ডিপার্টমেন্ট থেকে বারবার আজ নিয়ে প্রায় 4বার আমাকে নোটিশ ইস্যু করেছে, সমন ইস্যু করেছে। আর আমিও বারবার একই উত্তর বলছি যে আমি বলেছি এই ইলেকশন পিরিয়ড মানে নমিনেশন থেকে ইলেকশন হওয়া পর্যন্ত আমাকে এই কটা দিন আপনারা ডাকবেন না। আমি নিশ্চয়ই আপনাদের কথায় আমি যাব, কিন্তু সেটা নির্বাচনের পরে। কিন্তু আমার 4বার নোটিশ ইস্যুর পর আমি গতকাল হাইকোর্টে যাই। হাইকোর্টের বিচারপতির কাছে আমি ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমাকে সুযোগ দিয়েছেন যে নির্বাচনের পরে 1 তারিখে 10:30টার সময় উনি বলেছেন আমার লয়ারের সঙ্গে আলোচনা করে, আমার লয়ার আমার ডান দিকে বসে আছেন, সিনিয়র অ্যাডভোকেট হাইকোর্টের অমলেশ রায়, তিনি কাল মামলায় ছিলেন। তিনি তাকে বলেছেন আপনার আপনি 1 তারিখে 10:30টায় আসার জন্য। আমরা সেটা মেনে নিয়েছি, তার কারণ আমরা সবসময় আইনকে সম্মান জানাই, আইনকে রেসপেক্ট করি, আইনকে শ্রদ্ধা করি, এবং কোনোদিন কোনো অবস্থাতেই আমরা বলিনি যে আমরা কখনো যাব না। আমরা বলেছি, এর আগেও আমার পরিবারকেও ডাকা হয়েছিল, তারাও গেছিল। আর আমাকে যখন সমন দিয়েছে তখন আমি বলেছিলাম ইলেকশন পিরিয়ড আপনাদের ইলেকশনের পর যাব। একটা কথা আপনাদের সকলের গোচরে আনতে চাই, এটা জানা দরকার। আপনারা অনেক সময় আপনাদের টিভিতে দেখান আপনারা, আমি একটা কথা বলি। অতীত আপনারা দেখেছেন আমার বাড়িতে যখন সার্চ হয়েছে, দোকানে সার্চ হয়েছে, সেখান থেকে কিছু পাইনি, নিউজ সার্টিফিকেট দিয়েছে। এই যে হ্যারাসমেন্টটা যেটা বারবার করছে, সেই জন্য আপনাদের কয়েকটা কথা বলি। এই যে মিউনিসিপ্যালিটির যে দক্ষিণ দমদমে নিয়োগের যে বিষয় আছে, আপনারা জানবেন, এটা দরকার হলে চার্জশিটের কপিও আপনারা তুলতে পারেন, দেখে নিতে পারেন যে কোনো অবস্থাতেই কোনো জায়গায় সুজিত বোসের কোথাও কোনো জায়গায় নাম নেই। এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। ফাইনাল চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট, ফাইনাল চার্জশিট, দুটো জায়গাতে সুজিত বোসের কোথাও সিবিআইতে কোথাও নাম নেই। তা যে কেস নিয়ে মামলা হচ্ছে, যে কেসে সুজিত বোসের কোথাও কোনো নাম নেই, তাহলে সুজিত বোসকে বারবার কেন ডাকা হচ্ছে? আমি মনে করি কালকে একটা জিনিস পরিষ্কার হয়েছে হাইকোর্টে, সেটা লয়ার ভালো করে বলে দিতে পারবে। তখন বলেছে সাক্ষী হিসেবে তো উনি আসতে পারে। তা আমি বলছি, এখন এতদিন বলতে অ্যাকুজ, এখন সাক্ষী বলছি। ঠিক আছে, আমি তো বলেছি যাব না, কখনো বলিনি, আবারও বলছি নিশ্চয়ই আমি যাব। কিন্তু একটা জিনিসের, সব কিছু জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা কানুন আছে, আইন আমরাও জানি। আমরা কখনো আইনকে অশ্রদ্ধা করি না, রেসপেক্ট দিয়েই বলছি। এটা একটা যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রটা মানুষ বুঝতে পারছে। আমি এইটুকু জানাবার জন্য আজকে প্রেস মিডিয়াকে দেখেছি এখানে। আপনারা কাইন্ডলি দয়া করে সত্য কথাটা বলবেন যেটা, আর দরকার হলে অর্ডারের কপি আমি বলবো, আমার লয়ার আছে, অর্ডারের কালকে কপিটাও আপনাদের দিয়ে দিতে বলবো। যদি আপনাদের প্রয়োজন হয় অর্ডারের কপিটা হাইকোর্টে দিয়ে দেবে কাল। এইটুকু জানাবার জন্যে মূলত আমি আপনাদেরকে ডেকেছিলাম, এই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট, সিবিআই এর ফাইনাল চার্জশিট, সেখানে দক্ষিণ দমদম মিউনিসিপ্যালিটিতে বিনিয়োগ হয়েছে, চাকরি হয়েছে, সেটা কোনোভাবে আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি বা নাম পর্যন্ত নেই। প্রেডিকেট অফেন্স তো সিবিআই চার্জশিট, মানে সিবিআই এর এফআইআর, যেটাকে সামনে রেখে ইডি তদন্ত করছে। এটা নিয়ে কি ফিউচারে কোর্টে যাওয়া, যে মানে যে মামলা। দেখুন, আমি একটা কথা বলি, আপনি যে কথাটা বলছেন আইনটা আমরাও জানি, এগুলো কেন হচ্ছে আর নির্বাচনে আগে কেন হচ্ছে এগুলো সবই জানি, যাতে কালিমা লাগানো যায়, কালি লাগানো যায়। কিন্তু সুজিত বোস এমন কোনো জীবনে কাজ করেনি যে কালি লাগবার জন্যে। আর আমি প্রস্তুত আছি, আর আমিও লয়ের সঙ্গে যেখানে দরকার সিনিয়র লয়ারদের সঙ্গে আমারও ডিসকাস হয়েছে, এবং তারাও বলেছে এই কেসের কোনো কিছু নেই। আর যেখানে যাবার আমি যাব, নিশ্চয়ই যাব। আইন তো পথ সকলের জন্য খোলা আছে।
আইন তো শুধু ইডির জন্য একা আইন নেই, আইন সকলের জন্য আছে। ইডিতেই বারবার আপনাকে নোটিশ পাঠাচ্ছে, আপনি বারবার বলছেন যে নির্বাচনের পরে যাব, আপনি একজন ক্যান্ডিডেট বিধাননগর থেকে, তো হ্যারাসমেন্ট আপনি বলছেন। আপনাকে তো এইটাই বললাম, আর অন্য কোনো- 4 বারই তো নোটিশে একই কথার উত্তর আমি দিলাম, আবার আমার ছেলেকে পাঠালাম। দেখুন, আইনের প্রভিশন আছে, আমি যদি না যাই, আমার রিপ্রেজেন্টেটিভ আমি পাঠাতে পারি, এটা আইন মোতাবেকই হয়, নাহলে ওরা সেটা অ্যাকসেপ্ট করতো না। সেকেন্ডকে ওই যখন আমাকে ডেকেছিল, আমি আমার ছেলেকে পাঠিয়েছিলাম। তা একটা জিনিস এটা বুঝবেন, আমাদের সব রকম সহযোগিতা, এবং ছেলেকে মানে পাওয়ার দিয়ে পাঠিয়েছিলাম, পাওয়ার ছাড়া পাঠাইনি, পাওয়ার দিয়ে ওকে পাঠিয়েছিলাম। সাবজেক্ট মানে সাবজেক্টটা আইনটা উনি জানেন, সেকশনটা উনি বলে দিতে পারবেন, সেকশনে কি বলা আছে। আমার প্রশ্ন অন্য, মানে আপনি বলছেন হ্যারাসমেন্ট, হ্যারাসমেন্টই হচ্ছে তো, আর কি হতে পারে? নাহলে দুর্গাপুজোর পরের দিন বা দুর্গাপুজোর পরের দিন আপনি দেখুন না, দিনগুলো গুলো বলছি, নেতাজি স্বামীজির জন্মদিন 12ই জানুয়ারি, আমার বাড়িতে রেড হয়েছে। দুর্গাপুজোর পরের দিন আমার বাড়িতে দোকানে রেড হয়েছে। কি পেয়েছে সেখান থেকে? দোকানে তো হিসেব নিকেশ থাকে, সেই কাগজপত্র নিয়ে গেছে। আর ওইটুকু দোকান, 300 স্কোয়ার ফিটের দোকানে 20 জন সিআরপিএফ লাগে নাকি? এই অত্যাচার যেটা হচ্ছে, জবাব আমি কোর্টের মাধ্যম দিয়ে, আইনের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, জনসাধারণকে এটা অবগত করছি। এই হচ্ছে আমার বিরুদ্ধে দিনের পর দিন হচ্ছে। আর নির্বাচনের সময় এত দিন ছিল, আপনি যেদিন নমিনেশন করতে যাচ্ছি সেদিন আপনি নোটিশ ইস্যু করছেন, তারপরে 4 বার নোটিশ ইস্যু করলেন, ছেলেকেও পাঠালাম, তারপরেও আপনি নোটিশ ইস্যু করলেন। আমি তো বারবারই বলেছি যে নির্বাচনের পর আমি যাব, আর নির্বাচনের পরই কোর্ট তো তাই বলেছে, ওনাকে নির্বাচন করতে দিন, নির্বাচনের পরে উনি যাবেন। কালকে তো কোর্ট সেই রায় দিয়েছে, রায়ের কপি লাগলে আপনাদের দিয়ে দিচ্ছি, আমি সার্ভিস করে দিচ্ছি, আপনারা দেখে নিন। এইটা যে ষড়যন্ত্র হচ্ছে এটা আমরা জানি, এই ষড়যন্ত্র দিয়ে বাংলায় কিছু হবে না। আর আমাদের মতো যারা আমরা রাজনীতি করি, এটা দিয়ে আমাদেরকে দমানো যাবে না। অমলেশ বাবু, আপনার কাছে একটা প্রশ্ন। সেকশনটা বলুন। আমার প্রশ্ন, আমার প্রশ্ন হচ্ছে, সুদীপটা যা বলেছেন টেকনিক্যাল ব্যাপার, যে লয়ের ব্যাপারটা যেটা আপনি বলছেন যে কোন ধারায় এবং এইসব নিয়ে, আপনি তো এই মামলা পুরোটা দেখেছেন, মামলা করেছি আমি। কি দেখলেন এবং মানে কি বলবেন? না, আমি একটা কথা বলতে পারি যে আমি আইনে ব্যাখ্যাতে দেখতে পেরেছি যে 4 বার দেখেছেন সেকশন সাবস্টিটিউট অফ সেকশন 50-তে ওনাকে কিন্তু মনে রাখবেন, আপনার সবসময় লিখছেন, ওনাকে অভিযোগ যুক্ত হিসেবে ডাকেননি, ওনাকে এই 50-তে ডাকা হয় উইটনেস হিসাবে, তার স্টেটমেন্ট রেকর্ড করার জন্য। ওনার ছেলে সমুদ্র এর আগেও গেছিলেন, ওকেও দেখেছিল, ওনাকে পাঠানো হয়েছিল। আমরা বুঝতে পারছিলাম যে এটা একটা উদ্দেশ্যমূলক হচ্ছে, আমরা তাই কোর্টে যাই। জেনারেলি মনে রাখবেন, উল্টো থেকে অনেক বড় বড় লয়াররা এসেছিলেন, দিল্লির থেকে ছিলেন, তাদের বিষয়বস্তু ছিল যে সমন চ্যালেঞ্জ করা যায় না। আমরা তখন বলি চ্যালেঞ্জ করা যায় না, কিন্তু সমন দিতে গেলে পরে কেন আমায় ডাকছেন সেটা বলতে হবে, কেন আমার ছেলেকে আপনার বলতে হবে। আমরা সেই সব ডিসপিউটে যাইনি। কোর্ট আমাদের বলে যে তুমি কি যাবে? হ্যাঁ, আমি যেতে রাজি আছি, আমরা ইলেকশন করে যেতে রাজি আছি। আপনারা কেউ কেউ দেখাচ্ছেন যে আপনি তো 15 তারিখ বলেছিলেন। চিঠিতে আমরা অনেক কিছু লিখি, 15 তারিখ লিখি, 14 তারিখ লিখি, সবটাই হচ্ছে ইলেকশনের পরে যাব। আমাকে কোর্ট বললো, মিস্টার তোমার ক্লায়েন্ট কি যেতে পারবে? হ্যাঁ, নিশ্চয়ই যাবো। ইলেকশনের পরের দিন একটু ছুটি দাও, তার পরের দিন যাবো। গুড ফ্রাইডে 1 তারিখে দেখুন, গুড ফ্রাইডে, তাতে আমরা যেতে রাজি হয়েছি। বিষয়বস্তু হচ্ছিল আরেকটা সবচেয়ে বড় জিনিস, আপনি যে প্রশ্ন করলেন আমরা কি আইনি সিদ্ধান্ত নেব, আমরা কোর্টের কাছে দেখিয়ে দিয়েছি যে চার্জশিটে ওনার নাম নেই। কোর্ট পুরো অর্ডার রেকর্ড করেছেন যে কোনো জায়গায় ওনার নাম নেই। এই যে মিউনিসিপাল স্ক্যাম, তার কোনো একটা রেকর্ডে ওনার নাম দেখানো যায়নি, নির্দিষ্ট লোকের একুশে নাম আছে। আমরা তাহলে যেটা আপনি বলেন প্রসেস অফ ক্রাইম কিভাবে হচ্ছে, সেটা আমরা করবো যে আমি এই বিষয়ে এখন আসিনি, শুধু আমি সামনের বিষয়ে এসেছি। আমরা পরবর্তীকালে এর আইনি পদক্ষেপ। এবার একটু ডিফারেন্ট টপিক, হ্যাঁ, এবার একটু অন্য টপিক। গতকালের ভোট নিয়ে প্রশ্ন করব। এই ধরনের রেকর্ড ভোট পশ্চিমবঙ্গে এর আগে দেখেনি।
এবং কয়েকটা যদি ইনসিডেন্ট ছেড়ে দিই, তেমন কোনো বড় হিংসা হয়নি। অ্যাজ এ পলিটিশিয়ান, অ্যাজ এ ক্যান্ডিডেট, এত বছর ধরে পলিটিক্স করছেন, আপনি আপনার ভিউ কি, আপনার এক্সপিরিয়েন্স? দেখুন, গতকালের নির্বাচন যেটা হয়েছে তাতে বুঝে যে আবার মমতা ব্যানার্জি বিশাল সংখ্যা নিয়ে আসছে, এটা কোথাও দ্বিমত নেই। আর এই যে বলছে পার্সেন্টেজ অফ ভোট বেড়েছে, তার অনেকগুলো কারণ আছে, রিজন আপনাদের জানতে হবে। যে রিজনটা হচ্ছে বহু মানুষের ভোটে কেউ মারা গেছে, অনেক লোক চলে গেছে, প্রচুর লোক ডিলিট হয়েছে নাম, তার জন্যে প্রায় 20-30% এটা বাদই হয়েছে প্রত্যেকটা কেন্দ্রেই এমনি আছে। সেটাও একটা বড় কারণ। পার্সেন্টেজ দেখুন, ক্যালকুলেশন করলে হিসেবে ঠিকই আছে, পার্সেন্টেজ কোনো কোথাও বাড়েনি। যারা জানে, তারা ইলেকশন করে, তারা জানে। আর বিপুলভাবে মমতা ব্যানার্জি আসছে আবার ক্ষমতায়, এটা আপনাকে বলবো। কোনো প্রশ্ন কারণ? হ্যাঁ, এসআর এর যেটা ব্যাপার হচ্ছে, এসআর নিয়ে দেখুন, আজকেও তো বলছি আমার কেন্দ্রে প্রায় 4,000 মানুষ এখনো দাঁড়িয়ে আছে, তারা কালকে ভোট দিতে পারে। এখন মামলা চলছে যে তারা 29 তারিখ ভোট দিতে পারবে কি না পারবে। এসআর আপনারা জানেন, প্রচুর লাস্ট ইলেকশনে যারা ভোট দিয়েছে সেই নাম তাদেরকে কেটে দেওয়া হয়েছে। তাহলে আমি মনে করি যারা নির্বাচিত তাদের ভোটে হয়েছে, তাদের আগে পদত্যাগ করা হয়েছে। মানুষের কি দোষ আছে? তাদেরকে আপনি রোহিঙ্গা বলে দিচ্ছেন, কাউকে আপনি ঘুষপেটিয়া বলে দিচ্ছেন। বাংলার কালচার, কৃষ্টি, সংস্কৃতি এটা না। আমরা ডেমোক্রেসিতে বিশ্বাস করি, গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা মনে করি মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষ যখন মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে তিনি দাঁড়িয়েছিলেন, তিনি কিন্তু কোনো দলের হয়ে বলেননি, তিনি পশ্চিমবাংলার জনসাধারণের জন্য বলেছিলেন। এদের ব্যাপারটা দেখবার জন্য সুপ্রিম কোর্টে বলেছিলেন, স্যার এটা দেখুন। তারপরে কিন্তু অনেকগুলো পদক্ষেপ হয়েছে, নাহলে তো ইসি তো কিছুই তারা মানছিল না। আজকে এখনো মানুষ, আজকের মামলা চলছে, দেখা যাক। আমরা ব্যথিত, এই যে এত লোকের নাম বাদ চলে গেল, আমরা খুবই ব্যথিত, এটুকু। As a political analyst বা politician, আপনার কি আমি তো বলছি, গতকাল 152 এর মধ্যে কটা দেখুন ওইভাবে বলতে এইটুকু বুঝতে পারি, ক্যালকুলেশন করে কালকে তো মমতা ব্যানার্জি বলেছে অর্ধেক কাজ হয়ে গেছে আমাদের, বাদ বাকি কাজটা পরের দিনে হয়ে যাবে, 29 তারিখ হয়ে যাবে, এটা আমরা জানি। দেখুন না, 4 তারিখে যখন খুলবে তখন দেখবেন। আর এসআর এর বিরুদ্ধে ভোট হচ্ছে, এটা সবাই জানে। এই যে মানুষকে লাইনের পর লাইনে, ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে দিচ্ছেন, কোনো সময় তো বিজেপির আমলে মানুষ স্বস্তি পায়নি। কখনো নোটবন্দি, কখনো এসআর এর লাইন, কখনো গ্যাসের লাইন, এ তো চলছেই। মানুষ এটা ভালোভাবে নিচ্ছে, ঠিক আছে। বলছি, প্রথম দফা ভোটের শেষে অমিত শাহ অভিনন্দন জানিয়েছে বাংলার মানুষকে এবং বাংলার ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ সুরক্ষিত ভোট গ্রহণ হয়েছে। নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীকেও ধন্যবাদ জানিয়েছে। দেখুন, নির্বাচন বাংলায় শান্তিতেই হয়, বাংলায় অশান্তিতে নির্বাচন হয় না। আর উনি কি বললেন সেই দিয়ে আমার কিছু যায় আসে না। উনি অনেক কথাই বলছেন, উনি তো বলছেন উল্টো উল্টো শুইয়ে দেবেন বলছেন। তো এইসব কথাগুলো বাংলার মানুষ পছন্দ করে না। সেটা 4 তারিখের পর কে উল্টো শোবে কে সোজা শোবে, এটা বাংলার মানুষ ঠিক করে দেবে।